এই যে আমরা দেখছি আমেরিকা ইরানে অ্যাটাক করেছে এবং বলা হচ্ছে যে তিনটে বড় বড় পরমাণু ঘাঁটিকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আবার অন্য দিক থেকে ইরান বলছে যে না, এমন কিছু হয়নি, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, যেটা নিয়ে নানা রকমের কথা চলছে। এবারে প্রশ্নটা হলো যে যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে আমেরিকা অ্যাটাক করেছে এবং তিনটে পরমাণু ঘাঁটি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে পরমাণু ছিল সেইগুলোও ধ্বংস হয়েছে, স্বাভাবিকভাবে এবারে প্রশ্ন ওঠে যে তাহলে তাদের যে এতদিনের একটা চুপি চুপি রাগঢাক করে যে রিসার্চ যেটা চলছিল ইরানের, পুরোটাই কি তাহলে বিষপাও চলে গেল? আখেরে কিন্তু সেটা নয়। আজকে আপনাদেরকে এমন কিছু তথ্য দেব, শুনলে পরে একেবারে তাজ্জব হয়ে যাবেন। যদি আপনাদেরকে বলি যে পরমাণু আপনিও কিনতে পারেন, কিভাবে জানেন? যদি টাকা থাকে তাহলেই পারেন, কারণ পরমাণু তৈরি করার তো দরকারই নেই। শুধুমাত্র দরকার কি বলুন তো? কোন বাজার থেকে কেনা যাবে এবং কোন ব্যবসায়ীর থেকে কেনা যাবে সেটার তথ্য। সেই খবরটা থাকলে, টাকা থাকলে আপনিও কিনতে পারেন। বিষয়টা শুনতে যতটা সহজ মনে হচ্ছে ততটাও কিন্তু নয়, কারণ এর পেছনে রয়েছে অনেক বড় জটিল বিষয়। কারণ একটু এদিক থেকে ওদিক হলে পরে হয়ে যেতে পারে ভয়ঙ্কর বিপদ। আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আপনাকে স্বাগত জানাবো আজ তাক বাংলায়। শুভাশিস বাবু, বলুন তো যে এই বিষয়টা ঠিক কি, কিভাবে ওই ফেলো করি মাখো তেলের মতো হয়ে যাচ্ছে পরমাণু? দেখুন, আন্তর্জাতিক যে কোনো সরকার, প্রথমে একটা ক্রোনোলজি বোঝাটা খুব প্রয়োজনীয়। আন্তর্জাতিক যে কোনো সরকারের পিছনে সবথেকে বড় অবদান থাকে কর্পোরেটসদের। কর্পোরেটসরা পয়সা ঢালে, তার পিছনে ইলেকশন হয়, ইলেকশনের পরে একটা সিলেকশন হয়, সিলেকশনের পরে মিনিস্ট্রি হয়, মিনিস্ট্রির পরে সেই সরকারটা কোনো পলিসি মেকিং জায়গা থেকে ডিসাইড করে তার দেশ আগামী দিনে কী করবে। কারেক্ট? এটা খুব আইডিয়াল ওয়ে অফ থিঙ্কিং। মানে আমি অফিস যাব, অফিস থেকে বাড়ি ফিরবো, ফেরার পথে সুন্দর আমি একটা মেট্রোতে উঠবো, মেট্রোতে চেপে বাড়ি চলে আসবো। কারেক্ট? এইবার মাঝ রাস্তায় যে আমি কি করছি বা মাঝ রাস্তায় কী জিনিস বা কী প্র্যাকটিস হচ্ছে, সেইটা কিন্তু অ্যাকচুয়ালি বিশ্বের গতিপথ ঠিক করে। সেটা হলো কর্পোরেটসরা কেন ইনভেস্ট করে একটা গভর্নমেন্টের পিছনে। কারণ তারা সেই গভর্নমেন্টের পিছনে ইনভেস্ট করে, কারণ সেই গভর্নমেন্টকে ব্যবহার করে তারা আগামী দিনে কিছু কামাতে পারে। এটা কিন্তু শুধু ভারতবর্ষ না, গোটা পৃথিবীতেই এটাই প্রচলন। ওকে, এবার আসছি সেই প্রচলনটা যখন অনেক বড় বড় সুপার পাওয়ার্সদের হাতে, যেমন সোকল্ড সুপার পাওয়ার্সদের কাছে চলে গেছে, তারা বিশ্বের গোটা যে ডিফেন্স পরিমণ্ডলটা আছে, দ্য এন্টায়ার সার্কিট অফ ডিফেন্স, সেটাকেই কর্পোরেটাইজড করে দিয়েছে। এবং তখন তুমি নিউক্লিয়ার ওয়েপন বলো বা একটা পেরেক বলো, এভরিথিং হ্যাজ বিকেম আ প্রোডাক্ট। এটা কিছুই না, একটা প্রোডাক্ট। এবার এই প্রোডাক্টটাকে কে কিভাবে কিনবে, এই প্রোডাক্টটাকে কে কিভাবে বিক্রি করবে, আর এই প্রোডাক্টটা কেনা বেচাতে কে কতটা ব্রোকারি করবে, সেই পুরো জিনিসটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে পরিণত হয়ে গেছে। এই ইন্ডাস্ট্রিটায় একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে কী কী লাগে, ধরো ভুলে যাও নিউক্লিয়ার ওয়েপন ভুলে যাও, আমি একটা পেরেকের ইন্ডাস্ট্রি, একটা পেরেকের ইন্ডাস্ট্রি করতে কী কী লাগে, একটা জায়গা লাগে, সেই জায়গার উপর একটা ফ্যাক্টরি লাগে, সেই জায়গাটা এমন একটা জায়গায় হোক যেখান থেকে আদান প্রদান করা সম্ভব, সেটাই তো দরকার। সেই ইন্ডাস্ট্রির পিছনে কী লাগে, একটা ইনভেস্টমেন্ট লাগে, সেই ইনভেস্টমেন্ট ইন্ডাস্ট্রির পিছনে দেওয়ার পরে সেখানে কর্মীরা লাগে যারা এই কাজটা জানে, পেরেক তৈরি করা, তারা কাজ করে, তবেই তো একটা পেরেকে সাকসেসফুল ফ্যাক্টরি হয়। তারপরে লোকজন মার্কেটে গিয়ে কী বলে, দাদা কম দামে পেরেক কিনবেন, দাদা কম দামে পেরেক কিনবেন। এবার সে বললো হ্যাঁ কিনবো, আমি 2 টাকা করে বাক্স কিনছি, আপনি কত দেবেন? বললাম 1 টাকা 75 বাক্সটা দিয়ে দেবো। ঠিক আছে, তখন বললো তাহলে অভাবটা মানে কীভাবে দেবেন, আমার তো ওটা 2 টাকা পড়ে। বললাম আমি 1 টাকা 75 আপনার বাড়িতে ডেলিভারি করে দেবো পেরেক, যত পেরেক লাগবে সব দেবো, যত ছুতোর মিস্ত্রির যত পেরেক সব আমি সাপ্লাই করবো। ঠিক আছে, তখন কি করলে, তুমি তার সাথে ট্রানজাকশনাল বিজনেসে গেলে। এবার তুমি কে? তুমি হচ্ছে সেলস অফিসার। তুমি তো নিজে তোমার কোম্পানির হয়ে ডিল সাইন করতে পারো না। তুমি তোমার মালিককে গিয়ে বললে, মালিক এদের থেকে পেরেক নিন, খুব কাজে দেবে। ঠিক আছে, তো মালিক বললো ঠিক আছে, তোমার কি বলছো যখন আমি নেবো এদের থেকে পেরেক নিলে আমাদের সুবিধা কি? বললো সুবিধা এটাই যে আমাদের কোম্পানির ভিতরে কোনো পেরেকের ফ্যাক্টরি করতে হবে না। সুবিধা এটাই যে আমাদের কোম্পানির ভিতরে পেরেকের ফ্যাক্টরি করলে যেগুলো বাহ্যিক প্রবলেম হয়, সেই বাহ্যিক প্রবলেমগুলো আমার হবে না। কিন্তু টাকার কথাটা বলছে না। টাকার কথাটা কেন বলছে না, তার কারণটা হচ্ছে আমার ব্যক্তিগত ধারণা
এটা শুধুমাত্র পেরেকের ব্যবসা নিয়ে আমরা আলোচনা করছি না। টাকার কথাটা বলছি না এই কারণে, কারণ যে লোকটা অফার নিয়ে আসে আর যে লোকটা ডিলটাকে ফাইনালাইজ করে দুজনেরই ইন্টারেস্ট থাকে। এবার আমাকে একটা কথা বলো, এই যে তুমি বলছো যে লোকটা অফার নিয়ে আসে, এক্ষেত্রে চলে আসছে অলিগার্চের কথা। কারা এরা, আসলে কি এদের কাজটা কি, কিভাবে এই ব্যবসায়ীদের সঙ্গে, একজন পেরেক ব্যবসায়ীর তো একটা আকাশ পাতাল পার্থক্য, কিন্তু এই ব্যবসায়ীরা কাজ করছে কিভাবে? তুমি একটা দুটো এজেন্সির নাম বলছো তো, আমি তোমাকে বলছি, শুনলে হয়তো অনেকেই শ্রোতারা অবাক হয়ে যাবে। 5 থেকে 7 হাজার এরম এজেন্সি আছে যারা সামনে কাজ করে অ্যাজ এ আইটি কোম্পানি, সামনে কাজ করে অ্যাজ এ কনসাল্টিং কোম্পানি, ঠিক আছে, কিন্তু তারা অ্যাকচুয়ালি বড় বড় আর্মস ব্রোকারের সাথে যুক্ত। এমন এমন আর্মস ব্রোকারের সাথে যুক্ত যেগুলো নন নিউক্লিয়ার স্টেটকে নিউক্লিয়ার বানাতে পারে, নন নিউক্লিয়ার অর্গানাইজেশনকে নিউক্লিয়ার বানিয়ে দিতে পারে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানে এমন এমন আইল্যান্ড আছে গোটা পৃথিবীর মধ্যে, যে আইল্যান্ডের ইকোনমি কিভাবে চলছে তার কোনো হিসাব তুমি করে উঠতে পারবে না। কোন কর্পোরেটের কোন ফান্ডিং কোথায় ঢুকছে এবং তার জন্যে সেই কর্পোরেটটা কেন সেখানে ফান্ড করে কি ধরনের ল্যাব বানিয়ে রেখে দিয়েছে, ইউ ক্যানট বিলিভ। আমাকে একটা কথা বলো, বি অনেস্ট, ভেরি অনেস্ট। হ্যাঁ, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি গোটা পৃথিবীর কটা আইল্যান্ডের নাম জানো, আমি হয়তো বলতে পারবো 100টা নাম, তুমি হয়তো বলতে পারবে 150টা নাম। কেউ একজন বড় নলেজেবল লোককে জিজ্ঞেস করে, সে হয়তো বলতে পারবে খুব বেশি হলে 200-250টা নাম, কারেক্ট? এরপরেও হাজার হাজার আইল্যান্ড আছে, এরপরেও হাজার হাজার এমন জায়গা আছে যেগুলোকে অবধি সভ্যতার সে অর্থে মানে আমরা মিডিয়া পৌঁছায়নি। একটা কথা বলো তাহলে, এই যে তুমি জায়গাগুলোর কথা বলছো, বা যদি বলি নিষিদ্ধ জায়গা, এমন অনেক জায়গা আছে যেখানে যাওয়া বারণ হতে পারে, এইগুলোই কি তাহলে ব্যবহার করা হচ্ছে? এই যে বলছে যে পরমাণুগুলো যদি তৈরি করা হয় তাহলে সেগুলোকে রাখার তো একটা জায়গা দরকার, আমরা তো আর পৃথিবীর বাইরে নিয়ে চলে যেতে পারবো না। প্রথম পয়েন্টারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে তৈরি করা হচ্ছে। দ্বিতীয় পয়েন্টারটা হচ্ছে স্টোরেজ লোকেশন। থার্ড পয়েন্টারটা হচ্ছে লজিস্টিক্স। তিনটাকে গুলিয়ে ফেললে চলবে না। বেশ, প্রথম পয়েন্টারটা হচ্ছে তৈরি করা হবে। যেখানে তৈরি করা হবে, নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ার সায়েন্স এমন একটা জিনিস, রেডিয়েশনটাকে আটকে রাখার জন্য একটা পদ্ধতি থাকে। যেখানে স্টোর করা হবে সেখানে অবভিয়াসলি রেডিয়েশনের একটা গল্প থাকছে। এরকম তো না নিউক্লিয়ার শুধু প্রয়োগ হচ্ছে তখনই রেডিয়েশনটার ভয়, বাকি নিউক্লিয়ার এক্সপেরিমেন্টেশনে কোনো রেডিয়েশনের ভয় নেই। সেটা তো না, যে কোনো দেশ বা যে কোনো শক্তিশালী দেশ চাইলেই যেটাকে তৈরি করতে পারবে এমনটা তো নয়। তার মানে নিশ্চয়ই সেরকম পাওয়ারের তার হাতে থাকাটা দরকার আছে, বা সেরকম তার কাছে ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন রয়েছে। আমি পাওয়ার আর ইনফ্রাস্ট্রাকচার এই দুটো শব্দের থেকেও উপরে একটা শব্দ রাখবো, সেটা হচ্ছে ইন্টেনশন, ইচ্ছা শক্তি। বহু এমন দেশ আছে যারা 10খানা কর্পোরেটসকে যদি সাথে রাখে, অ্যাটলিস্ট 5টা নিউক্লিয়ার ওয়েপনের অধিকারী হয়ে যেতে পারে আজকের ডেটে।